আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো ইবনে আল হাইসাম সম্পর্কে, যে তিনি কে ছিলেন এবং তার যে শিক্ষা জীবন, কর্মজীবন সহ তার সম্পূর্ণ জীবনটাকে আমরা খুব সংক্ষেপে বুঝে নেব, লুফে নেব ইনশাআল্লাহ। ইবনে আল হাইসাম মধ্যযুগে যখন সমগ্র বিশ্ব একেবারে ঘুমিয়ে আছে, অর্থাৎ এরকম একটি পরিস্থিতি ছিল যে সে সময় বিজ্ঞান নিয়ে চর্চা করবার মতো কোনো মানুষই ছিল না, তখন এই খ্যাতনামা এই মহান মুসলিম দার্শনিক তিনি বিজ্ঞান নিয়ে ভাবতে শুরু করেন। তার সম্পর্কে যদি জানতে হয়, আমরা দেখতে পাই যে একজন বিজ্ঞানী তিনি কি বলছেন। তিনি বলছেন যে ইবনে আল হাইতাম ওয়াজ দ্য ফার্স্ট টু ইনসিস্ট দ্যাট আ হাইপোথেসিস must be proved by experiments based on confirmable procedure and mathematical reasoning। তো আমরা এই পরিচয় থেকে ইবনে আল হাইসাম তিনি যে কেমন ব্যক্তিত্ব ছিলেন সে বিষয়টি একেবারে সুস্পষ্টভাবে বুঝতে সক্ষম হই। ইবনে আল হাইসাম তার প্রকৃত নাম কি? ইবনে আল হাইসামের প্রকৃত নাম হচ্ছে আবু আলী আল হাসান ইবনে আল হাসান ইবনে আল হাইথাম। তার পূর্ণ নাম হচ্ছে আবু আলী আল হাসান ইবনে আল হাসান ইবনে আল হাইথাম। তিনি পশ্চিমা বিশ্বসহ সমগ্র বিশ্বে একেবারে তিনি আল হাজের নামে পরিচিত। ইবনে আল হাইসাম এর সবচেয়ে বড় অবদান হচ্ছে তিনি ক্যামেরা, বর্তমান যে আধুনিক ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছি, এই আধুনিক ক্যামেরার জনক কিন্তু তিনি সর্বপ্রথম এই ক্যামেরা কিভাবে আবিষ্কার হবে, কিভাবে কাজ করবে, এসব সম্পর্কে কথা বলেন। এজন্য ইবনে আল হাইসামকে বলা হয়ে থাকে দ্য ফাদার অফ ক্যামেরা অবস্কিউরা, তাকে ক্যামেরা অবস্কিউরা এর জনক বলা হয়ে থাকে। ইবনে আল হাইথামের শিক্ষা জীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ ও জ্ঞানে পরিপূর্ণ। ইবনে আল হাইসামের শিক্ষা জীবনটায় তিনি প্রাথমিকভাবে তিনি তো ইরাকে জন্মগ্রহণ করেছিলেন, যার দরুন ইরাকে তিনি কুরআন, হাদিস, ফিকহ, ধর্মীয় শিক্ষা প্রাথমিকভাবে লাভ করেছিলেন। ইরাক থেকে ধর্মীয় শিক্ষা লাভ করার পর ইবনে আল হাইসাম তিনি এরপর জ্যোতির্বিজ্ঞান, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা এবং তিনি গণিতের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এরপর ইবনে আল হাইসাম তিনি গণিত অধ্যয়ন এবং বিজ্ঞানের প্রতি তার যে ঝোঁক, এই ঝোঁককে তিনি পরিপূর্ণ করার উদ্দেশ্যে বাগদাদ সফর করেন এবং সেখানে গিয়ে তিনি তার জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছিলেন। এছাড়াও ইবনে আল হাইথাম তিনি তিনি তার জ্ঞানকে সমৃদ্ধকরণে তিনি অনেক সময় ইউক্লিড, তারপরে প্লোটেমি, তাদের যে গ্রন্থগুলো ছিল এই গ্রন্থগুলো পাঠ করতেন এবং এগুলো থেকে তিনি তাদের দর্শন, তাদের চিন্তাধারাগুলোকে তিনি এতটা ভাবে আয়ত্তে এনেছেন যে তাদের চিন্তাধারাগুলোকে তিনি তার কর্মের মধ্য দিয়ে আরও সমৃদ্ধ করতে সক্ষম হয়েছেন, যা আমরা ইবনে আল হাইথামের লেখনী থেকে স্পষ্টভাবে বুঝতে পারি। ইবনে আল হাইথামের শিক্ষা জীবন, তিনি কীরকম একজন মানুষ ছিলেন এ সম্পর্কে আমরা দেখতে পাই যে অলিভার লিভন তিনি বলছেন যে হি ওয়াজ আ সিকার অফ ট্রুথ আর নেভার স্যাটিসফাই আনটিল হি কোয়েশ্চেনেড এভরিথিং। বলা হচ্ছে যে তিনি হচ্ছেন একজন সত্যের অনুসন্ধিৎসু ব্যক্তিত্ব। তা ইবনে আল হাইথাম তিনি কখনোই সন্তুষ্ট হতে পারতেন না যতক্ষণ না কোনো বিষয় সম্পর্কে তিনি প্রশ্ন করতে পারছেন। প্রশ্ন করে তার জবাব না পাওয়া পর্যন্ত তিনি কখনো সন্তুষ্ট হতে পারতেন না। ইবনে আল হাইসামের কর্মজীবনের দিকে আমরা যদি লক্ষ্য করি, ইবনে আল হাইসাম তিনি যে কতটা মেধার অধিকারী ছিলেন এ বিষয়টি কিন্তু তৎকালীন ইরাক সহ অন্যান্য অঞ্চলে একেবারে ছড়িয়ে পড়েছিল। এমনকি ইবনে আল হাইসাম তিনি তখন মিশরের কায়রোতে অবস্থান করতেন। এক পর্যায়ে তিনি মিশরের কায়রোতে থাকতেন। তো মিশরের কায়রোতে থাকা অবস্থায় নীল নদের যে বাঁধ প্রকল্প এই সম্পর্কে তিনি একটা বলেন যে কিভাবে এই বাঁধ প্রকল্পকে বাস্তবায়ন করা যাবে। তো যখন এই বাস্তবায়নের একটা তিনি একটা মডেল প্রতিষ্ঠা করলেন, এই বিষয়টি যখন ফাতেমীয় খলিফা জানতে পারার সাথে সাথে তিনি ইবনে আল হাইসামকে তার দরবারে আমন্ত্রণ জানান এবং ইবনে আল হাইসামকে এই যে নীলনদ যে বাঁধ প্রকল্প, এই বাঁধ প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্ব প্রদান করেন। অতঃপর ইবনে আল হাইসাম সে দায়িত্ব মোতাবেক তিনি এই বাঁধ প্রকল্প কার্যক্রম শুরু করেন। যদিও এই বাঁধ প্রকল্প কার্যক্রমটা ছিল খুবই দুরূহ একটা কঠিন ব্যাপার, তো
তো যখন ইবনে আল হাইসাম বিষয়টি দেখতে পেলেন যে এটা কোনোভাবেই এই বর্তমান মিশরের প্রেক্ষাপটে বাস্তবায়ন করা একেবারে সম্ভব নয়, তখন তিনি এই প্রকল্প থেকে নিজেকে পিছিয়ে নিতে থাকেন এবং তিনি যাতে করে যে ফাতেমীয় খলিফার ক্রোধের পাত্র না হন, এজন্য তখন তিনি কি করবেন, বাধ্য হয়ে নিজে পাগলের বেশ ধারণ করেছেন, যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি। তো ইবনে আল হাইসাম পাগলের বেশ ধারণ করেন এবং এইভাবে পাগলের বেশ ধারণ করার পর তাকে শাস্তিস্বরূপ তাকে গৃহবন্দী করে রাখা হয়, যে সে এরকম একটা বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু কেন করছে না, এজন্য তাকে গৃহবন্দী করে রাখা হয়। তো ইবনে আল হাইসাম তখন গৃহবন্দী অবস্থায় ছিলেন, আর এই গৃহবন্দী অবস্থায় কিন্তু তিনি তার জ্ঞান সাধনার কার্যক্রমটা চালিয়ে যান, যার দরুন আমরা দেখতে পাই যে ইবনে আল হাইসাম এই গৃহবন্দী অবস্থায় তার বিখ্যাত গ্রন্থ কিতাব আল মানাজির রচনা করেছেন। তো আমরা বুঝতে পারি যে ইবনে আল হাইসামের কর্মজীবনটা ছিল একেবারে জ্ঞান সাধনায়, তাও ছিল জ্ঞান সাধনার ভিতরে, সাধনার ভিতরে তার কর্মজীবনটাও সমৃদ্ধ ছিল। ইবনে আল হাইসাম তিনি শুধুমাত্র কিতাব আল মানাজির লিখেছেন এরকম নয়, বরং তিনি অসংখ্য কিতাব লিখেছেন। আমরা জানতে পারি যে ইতিহাস থেকে তার প্রায় 200টির মতো গ্রন্থ রয়েছে, আর তার গ্রন্থগুলো ছিল অধিকাংশ ক্ষেত্রে বিজ্ঞান মনস্ক, এছাড়া অন্যান্য ইসলামিক বিষয় ছাড়াও তার গ্রন্থগুলো ছিল বিজ্ঞান মনস্ক, যার দরুন আমরা দেখতে পাই যে যখন রেনেসার যুগ চলছে, এই রেনেসার যুগের সময় তার গ্রন্থগুলোকে ল্যাটিন ভাষায় অনুদিত করা হয় এবং এর পরবর্তীতে তার লেখাগুলো অনেক বই, যেগুলো আমরা দেখতে পাই যে ইংরেজিতে তার বইগুলোকে সংকলন করা হয়েছে। তো এই ইবনে আল হাইসাম তার যে বিখ্যাত গ্রন্থগুলো রয়েছে, আমরা আজ সেই বিখ্যাত গ্রন্থগুলো নাম আজকে জানবো। তার বিখ্যাত গ্রন্থগুলোর ভিতরে রয়েছে কিতাব আল মানাজির, যেখানে তিনি আলোক বিজ্ঞান সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেন এবং ক্যামেরার যে আবিষ্কার এই বিষয় সম্পর্কে তিনি এই কিতাব আল মানাজিরের ভিতরে সুস্পষ্টভাবে তিনি স্পষ্ট করে ধারণা প্রদান করেছিলেন। এরপর তার ছিল মিজান আল হিকমা, অর্থাৎ প্রজ্ঞার পাত্র বা প্রজ্ঞার পরিমাণ, এইরকম বিষয় সম্পর্কে তার একটা বিশেষ গ্রন্থ, জ্ঞান তত্ত্ব সম্পর্কে তার আর কি গ্রন্থটা তার লেখা ছিল। এছাড়া আমরা দেখতে পাই যে ইবনে আল হাইসামের আরও অনেকগুলো গ্রন্থ ছিল, যেরকম তিনি কমেন্টারি অন পোলেটিমিস আলমাজিস, তিনি যে একজন শুধুমাত্র একজন দার্শনিক ছিলেন না, একজন শুধুমাত্র বৈজ্ঞানিক ছিলেন না, তিনি একজন ধর্মীয় এবং একজন তিনি একজন সমালোচকও ছিলেন। তিনি বিভিন্ন দার্শনিকদের লেখাগুলোর গঠনমূলক সমালোচনা করতেন, যা আমরা তার এই বই থেকে দেখতে পাই। এছাড়া তিনি সমগ্র বিশ্ব সম্পর্কেও তার বিশ্বতত্ত্ব সম্পর্কেও তার একটা গ্রন্থ রয়েছে। গ্রন্থটির নাম হচ্ছে মাকালা ফি হায়াত আল আলম, মাকালা ফি হায়াত আল আলম। এছাড়া তার আরও গ্রন্থ হচ্ছে মাকালা ফি কারাস্তুন। এই বিষয়টি লিখেছেন যে তিনি বস্তুর যে একটা আকর্ষণ, বস্তুর আকর্ষণ সম্পর্কে তার লেখা এই গ্রন্থটি যে মাকালা আল কারাস্তুন। মাকালা আল কারাস্তুন গ্রন্থটি তিনি বস্তুর যে আকর্ষণটা রয়েছে এই বিষয় সম্পর্কে তিনি এই গ্রন্থটি লিখেছেন। এছাড়া তার আরেকটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে রিসালা ফিল মাকেন। এই রিসালা ফিল মাকেন গ্রন্থটি হচ্ছে যে বস্তুর যে গতি, এই বস্তুর গতিটা কীরকম এই বিষয় সম্পর্কিত গ্রন্থ। আর এই গ্রন্থের ভিতরে তিনি বস্তুর গতি এই সম্পর্কে যে তত্ত্ব দিয়ে গেছেন, সেই তত্ত্ব আজ পর্যন্ত বিজ্ঞানীরা স্বীকার করেন যে তার এই তত্ত্বটি রাইট এবং সঠিক, যা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। এবং তার দর্শন এবং বৈজ্ঞানিক চিন্তাধারাগুলো আজও পর্যন্ত সমগ্র জাতির জন্য একটি অভাবনীয় একটা অনেক বড় একটা অনুদানে, একটা ভালোবাসা বলে এটা আমরা গ্রহণ করতে পারি। তো ইবনে আল হাইসাম তার এত দীর্ঘ জীবনের ভিতরে আমরা দেখতে পাই যে তার দর্শনে অবদান, তার বিজ্ঞানে অবদান সহ সকল অবস্থানে তিনি রেখেছেন অসামান্য অবদান। তো ইবনে আল হাইসাম এর এই দীপ্তিময় জীবন এক পর্যায়ে 1040 খ্রিস্টাব্দের দিকে এসে তার এই দীপ্তিময় জীবনের অবসান ঘটে এবং তিনি মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে তিনি এই সমগ্র ধরাধাম ছেড়ে চলে যান। তো তার এই সমগ্র জীবনটাকে একটা এরিয়ার, তার কর্ম, তার লেখনীগুলোকে একটা এরিয়ার ভিতরে দাঁড় করিয়ে দিয়ে একজন জর্জ সার্টন তিনি বলছেন যে ইবনে আল হাইতাম ওয়ার্ক remained a beacon of scientific methodology and long after his death.
এই বিষয়টির মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে ইবনে আল হাইথামের গবেষণা, তার কর্মগুলো কতটা সমৃদ্ধ ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জানলাম যে ইবনে আল হাইথামের জীবনী এবং দর্শন সহ বিজ্ঞানে তার যে অভাবনীয় অবদান, এই বিষয়টিকে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আবার হয়তোবা আল্লামা রুমি সম্পর্কে সেখানে হয়তোবা কোনো আলোচনা থাকতে পারে, এবং সেখানে দেখবে তোমরা প্রেমের যে মাহাত্ম্য, প্রেমের যে শ্রেষ্ঠত্ব, প্রেম যে একটা ঐশ্বরিক এবং স্বর্গীয় একটি বার্তার নাম, সেই বিষয়টি কিন্তু সেখানে ফুটে উঠবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য সকলে অপেক্ষায় থাকো এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।